কে গেছে। হ্যাঁ, আরে মনে হয় আইছে রে। স্যার আসছে, আসছে। স্যার আসছে। স্যার আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, ভালো স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের সামনে পরীক্ষা নাই কোনো? 24 তারিখে একটা আছে স্যার। ওই যে আমাদের কিসের? জেলা পরিষদ কার্যালয় আর কি। নিবো স্যার 4 জন। 1500 জন আবেদন করছে কোন আমাকে ওই তাও তো চলবো। কমই করছে। হ্যাঁ, স্যার অনেক বলেন জায়গায় তো কম করে নেই, অনেক কমই অনেক জায়গায় করছে। তো আরো বেশি 1500। করে, একটা করে পোস্টের আর জন্য ওই 1000 করে থাকে। জেলা পরিষদ তো এই জন্য মনে হয় আরো কম করছে। তবে জীবন পরীক্ষা দেন, এগুলা ভালো চাকরি। না। আপনাদের সিভিল সার্জনের কার্যালয়ে পরীক্ষা হচ্ছে না? না, আমাদের স্যার হয় না এখনো। সিভিল সার্জনে স্বাস্থ্য উম, অধিদপ্তর স্বাস্থ্য সহকারী না স্যার ওইটা। হ্যাঁ, স্বাস্থ্য সহকারী, পরিসংখ্যানবিদ। না, স্বাস্থ্য সহকারীতে দিছিলাম, এটা এখনো হয় নাই। ও, আচ্ছা, হয়নি, হবে তাহলে। অনেক জায়গায় পরীক্ষা হচ্ছে। এই বছরটা স্যার, এই 24 সালে তো একেবারে নষ্ট হয়ে গেছে, লাস্টের দিক দিয়ে কোনো পরীক্ষা হয় না, কত আগে আবেদন হুম, করে থুইছি। পরীক্ষা হয় নাই, অনেকগুলো কি সার্কুলারও অবস্থা। আসে নাই। যাই হোক, এখন আসবে। তবে এই যে মহার্ঘ ভাতা দেওয়ার কারণে কিন্তু আরো কম্পিটিশন বাড়বে। এখন আরো অনেক স্টুডেন্ট চাহিদা বাড়বে পরীক্ষার জন্য। এই তো স্যার টেনশন স্যার, মারাত্মক লেভেলের এই জন্য টেনশন। ভালো করে পড়েন। অনেকে যারা নতুন আসবে, আর আপনারা তো আসছেন আরো আগে থেকে, তো আপনাদের প্রিপারেশন তো আরো ভালো হওয়ার কথা। ওদের থেকে আগায় থাকবেন। যত বেশি পড়বেন, তত দ্রুত জব হবে, এটা মাথায় রাখবেন। আর আর যদি পড়তে ভাবেন যে না, ধীরে ধীরে পড়ি, আছে তো দিন, তাহলে পিছিয়ে যাবেন। স্যার মোবাইল, স্যার মোবাইলটা আবিষ্কার করছে কে স্যার? এই যে আপনার অ্যান্ড্রয়েড সেটটা, এটা কেন? একেবারে স্যার ধ্বংস করে দিছে। এটাই কি ধ্বংস করতেছে? মোবাইলটা রেখে দেন। মোবাইল ইউজ করবেন না, বাটন ফোন নেন। এটা স্যার নাহলে একটা চলতে পারি টাইম না। টাইম করবেন যে আমি সারাদিনে 1 ঘন্টা ফোন ইউজ করব, বা 2 ঘন্টা ফোন ইউজ করব। টেলিফোনটাই স্যার ভালো ছিল, যে পিছন দিয়ে পেছাই না পেছাই না 3 বার হেলে গেলে কম লাগতো। হম। আচ্ছা, যাই হোক, আমরা কোন অধ্যায় পড়াচ্ছিলাম? স্যার আজকে ওই যে অনুপাত সমানুপাত আর বিবিধের পরীক্ষা নিতে চাইছিলেন। হুম। আচ্ছা পরীক্ষা। না অনু স্যার, ওই যে বলেছিলেন এমনি টুকটাক পরীক্ষা নেবে। আচ্ছা, অনুপাত ও, সমানুপাত আর হচ্ছে বিবিধ। আর জি স্যার। পারবো, সমস্যা নেই। আচ্ছা, আজকে পরীক্ষা ইনশাআল্লাহ। না নেই? কই গেল অনুপাত ওকে স্যার, সমানুপাত তাহলে আর গড় বিবিধ? করেন। অনুপাত সমানুপাত আর বিবিধ, এই দুটার উপর পরীক্ষা নেওয়ার কথা ছিল। জি স্যার। এটা পরীক্ষা নিব আমি নেক্সট ক্লাসে, হ্যাঁ। জি স্যার। ক্লাস। এটা নেক্সট ক্লাসটা আপনাদের ঠিক 8টায় শুরু হবে। ঠিক আছে। অর্ধেক ওকে স্যার। অর্ধেক সময় ক্লাস হবে, আর অর্ধেক সময় হচ্ছে যে পরীক্ষা হবে। প্রথমেই ক্লাস হবে, তারপরে পরীক্ষা হবে। হুম। ওকে স্যার। ওকে। তাহলে আচ্ছা, কি করবেন, গড়? জি স্যার। জি স্যার, আজকে গড় হবে স্যার। কই থেকে আসলো রিপন সাহেব? স্যার আমি এখনো রাস্তায় আছি স্যার, অফিস থেকে বাসায় যাচ্ছি। ও আচ্ছা। এত এত রাত পর্যন্ত অফিস করতে হয়? স্যার আজকে একটু লেট হয়ে গেল, একটা বায়োর রিকোয়ারমেন্ট ছিল তো ওইটা মেল দিতে হলো, যার কারণে একটু লেট হয়ে গেছে। আপনার কি শুক্র শনি অফিস করতে হয় নাকি আবার? না স্যার, শুক্রবারে অফিস করতে হয় না। ও, ও আর আমি, শনিবার হয়? হ্যাঁ শনিবার হয়। আচ্ছা। উইকলি অফ ডে মাত্র একদিন, ফ্রাইডে। ও, হ্যাঁ, প্রাইভেট সেক্টর গুলোতে একদিন করেই থাকে। এই রিপন হ্যাঁ। আপনাদের খাওয়ায় নাই এখনো কিছু? বইটই না গিফট করে স্যার, নাই? স্যার কিচ্ছু খাওয়ায় নাই। সে তো চাকরি স্যার করে। কিচ্ছু না। রিপন ভাইয়া স্যার কিচ্ছু আমাদের জন্য করে না। সে চাকরি বাকরি করে, কদিন পরে বিয়ে শাদী করবে। তার কিন্তু অনেক টাকা। ও রিপন কিন্তু আমার এলাকার, আমার এলাকার ছোট ভাই। স্যার অনেক আপনি ভালো। বলেন যেন খাওয়ায়। স্যার ইনশাল্লাহ স্যার, বেঁচে থাকলে খাওয়াবো ইনশাল্লাহ। বেঁচে থাকলে খাওয়াবে এটা বললে তো হবে না। না না স্যার, খুব বলো যে রিসেন্টলি খাওয়াবো। হ্যাঁ, খুব রিসেন্টলি খাওয়াবে, মিস রত্না। অ্যাকচুয়ালি মনে রাখেন। অ্যাকচুয়ালি স্যার মেন ফ্যাক্ট হচ্ছে জি যেটা, স্যার। আহ আমরা কেউ
নিয়ারলি না, যার কারণে তো সমস্যা। আচ্ছা, অনেকেই অনেক ঢাকার জায়গায় আসলে ঢাকার ভিতরে কয়জন আছেন? রিপন স্যার ছাড়া? আমি স্যার আফিয়া আমি আছি। জান্নাত, আফিয়া জান্নাত, আর কে? স্যার আমি। ইয়াসমিন। আপনার বাসা জি কোথায়? স্যার। স্যার রায়েরবাগ। রায়েরবাগ। আর আফিয়া? স্যার আমি মতিঝিল। মতিঝিল। মতিঝিলে থেকে আপনি ইয়াতে ক্লাস করেন কেন, অনলাইনে করেন কেন? স্যার একটু সমস্যা এই জন্য স্যার। উম আচ্ছা। আইডিয়ালের সামনে, মতিঝিল আইডিয়াল স্কুলের অপোজিটে কোয়ার্টার আছে তো এখানে। সরাসরি এক্সাম গুলো দিতে পারেন তো, মানে কোচিং এ যে হ্যাঁ, পরীক্ষাগুলো হয় এগুলো অ্যাটেন্ড করবেন, তাহলে পরীক্ষা দেওয়ার ভীতিটা কেটে যাবে আপনাদের। পরীক্ষাগুলান, চাকরির পরীক্ষাগুলান ঠিক যেভাবে নেওয়া হয়, জব কেয়ারেও ঠিক সেভাবে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা নেওয়া হয়, প্র্যাকটিক্যাল নেওয়া হয়, তারপর ভাইবা নেওয়া হয়, সব ওই সেম ক্যাটাগরিতে। আপনারা যত বেশি পরীক্ষা দিবেন দেখি স্যার। দেখবেন যে আপনাদের জড়তা কেটে রামপুর যাবে। রামপুর আমার কাছ থেকে কাছে তো, মানে অফলাইনে দেখি ই হুম। টাইপের জন্য কাজ করতে পারি যে আর কি। শাখা কাছে হবে ভর্তি সে হতে। শাখায় গিয়ে পরীক্ষা দিবেন। হুম। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, গড়। জি স্যার। জি স্যার। আচ্ছা, গড় কাকে বলে? হুম, দেখেন, আপনার এক জাতীয় কিছু রাশি দেয়া থাকবে, রাশিগুলোর যোগফল, রাশিগুলোকে যোগ করে নেবেন। যোগ করে নিয়ে কয়টা রাশি আছে সেই রাশির সংখ্যা দ্বারা যোগফলকে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে গড়। যেমন 3, 4, 5। আমি যে বলি এদের গড় কত? তিনটে সংখ্যা যোগ করে 3 সাত, দ্বারা ভাগ। হ্যাঁ, তিনটা সংখ্যা যোগ 12। করে 3 দ্বারা ভাগ, যা থাকবে তার সঙ্গে মানে সম্পূর্ণ সংখ্যা যোগ করবেন। তাহলে 3 যোগ 4 যোগ 5 কত যোগ হয়? 5, 12। 12। সংখ্যা কয়টা? ভাগ তিনটা। 3। তাহলে ভাগ হবে 3, তাহলে কত হচ্ছে? 4। তাহলে গড় কত? 4। 4। 4। এখন যদি আমি উল্টা প্রশ্ন করি যে তিনটি সংখ্যার গড় যদি 4 হয় তাহলে তাদের সমষ্টি কত? তাদের সমষ্টি কত? তিনটি সংখ্যার গড় যদি ওই যে 4 হয় তাহলে 12। তাহলে সমষ্টি, তাহলে সমস্যা 4 ভালো আর স্যার। 3। স্যার 4 আর 3 হলো গুণন গুণ। হবে। হুম। তাহলে যদি গুণ আপনাদের হবে। গড় বের করতে বলে, গড় কিন্তু ছোট হয়, আর মোট সমষ্টি বললে বড় হয়। সমষ্টি কিন্তু বড় বড়। হয়। সমষ্টি বড়। যেমন আমরা যদি ক্রিকেট খেলা দেখে থাকি তাহলে দেখবেন সাকিব আল হাসানের রান কত? ধরেন 8,000 রান। রান কত? 8,000, মোট রান 8,000। 8,000। কিন্তু গড় কত? গড় কিন্তু 37। স্যার সব হ্যাঁ। ম্যাচের স্যার এভারেজে দেখানো হয়, যার হ্যাঁ, কারণে গড়টা ছোট হয়। হ্যাঁ, গড় হচ্ছে সবগুলা ম্যাচ, মানে রান গুলান যেটা পড়ে সবগুলো যোগ করে যে রানটা হয় এটা হচ্ছে মোট রান বা মোট। আর গড় হচ্ছে ওই যতগুলা ইনিংস খেলছে সেটা দিয়ে ভাগ করলে যেটা পাওয়া ভাগ যায় সেটা করলে হচ্ছে গড়। তাহলে গড় সব সময় ছোট হয় আর মোট বললে সেটা বড় হয়। বড় হয়। তাহলে কোনো কিছুর গড় থেকে আমাদের মোট বের করা শিখতে হবে আর মোট থেকে গড় বের করা শিখতে হবে। আবারও বলি, জি চারটি স্যার। সংখ্যার গড়, চারটি সংখ্যার গড় যদি হয় 10, তাহলে এদের সমষ্টি কত হবে? 10 গুণন 4। হ্যাঁ, 10 মানে গুণ গুণন 40। 4। থাকলে ভাগ, ভাগ মানে এই পাশে গুণ থাকলে ওই পাশে গেলে ভাগ। হ্যাঁ, তাহলে মোট হবে কত? 40। এক 40। কথায় 40। মোট বা সমষ্টি বললে হয় গুণন করে নিতে হয়, আর যদি গড় বের করতে বলে তাহলে ভাগ করতে হয়। তাহলে আমি ভাগ আরেকটা করতে হয়। আপনাদের, হ্যাঁ, আরেকটা আপনাদের দেই, করেন দেখি। 3, 4, 5 আর হচ্ছে 0, এদের গড় বের করেন দেখি। এদের এবার স্যার ইয়ে হইব আপনার 9 হবে। 12 বা 4 হবে। 12 ভাগ 4, 3। 3 3 স্যার। হবে স্যার, 3 3। 3, 3। 3 কয়জন, 4 কয়জন? স্যার 3। 4 হবে, 3 4 12 না? 3। 3 4 12 স্যার, 3 হবে। হবে। 3 5 হবে হইব। স্যার, 3। 3 হবে 5। স্যার, কিন্তু 4টে রাশি স্যার, টোটাল যোগফল হ্যাঁ, হলো গুড। 12। হ্যাঁ, 3 4 এখন 4টা 12 আমরা রাশি আছে। আমরা চারটা রাশি। অনেকেই ভাবতেছি যে শূন্য তো শূন্য, শূন্য তো বাদ, স্যার ওটাও ওটা একটা তো একটা রাশি স্যার কিন্তু রাশি। আমাদের। ওটাও একটা রাশি। শূন্য একটা রাশি, এমসিকিউ এ অনেকবার আসে এই টাইপের কোশ্চেন গুলা। ঠিক আছে, তো এই জন্য একটা শূন্যকে বাদ দেয়া যাবে না। সংখ্যা। ঠিক আছে, তাহলে অবশ্যই জি শূন্যকে স্যার। হিসাব করতে হবে। যদিও হুম। শূন্য কোনো দাম নাই এখানে, শূন্য যোগ করলে মানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু আপনি যখন এই 4 জনের মাঝে 12 টাকা ভাগ করে দিবেন তাহলে তো শূন্য তখন টাকা পাবে, তাই না? জি এই স্যার। জন্য শূন্যকেও একটা রাশি ধরে সেটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত হবে? 3। 3। ওকে, তাহলে কি বললাম যে গড় থেকে মোট আর মোট থেকে গড় বের করা যাবে। জি স্যার। হুম। মোট থেকে গড়ে যাইতে গেলে ভাগ করতে হয়, আর গড় থেকে মোটে যেতে গেলে গুণ করতে হয়, মনে গুণ থাকবে। করতে হয়।
জি ধরেন স্যার। যে দেয়া থাকলো 20 জন ছাত্রের গড় নাম্বার হচ্ছে 60। 20 জন ছাত্রের গড় নাম্বার কত? 60। 60। তাহলে 20 জন ছাত্র মোট নাম্বার কত হবে? 1200। 60 × 20। গুড, 1200। 60 × 20। ওকে, তাহলে আমাদের প্রথম অঙ্কটার দিকে আমরা সবাই একটু তাকাই, মনোযোগ দিয়ে দেখবেন। 20 জন ছাত্র গণিত পরীক্ষায় অংশগ্রহণ করলো, তাদের মধ্যে 2 জন গড়ে 60 নাম্বার পেলো। 2 জন গড়ে 60, 13 জন গড়ে 65। আচ্ছা, 2 জন গেল, 13 জন গেল, আর থাকে কয়জন 20-এর মধ্যে? আটটা সাথে। আর থাকে 5 জন। 5 জন। 5 জন। প্রথমে 2 জন গেছে, হ্যাঁ, পরে 13 ওই জন যে গেছে, অবশিষ্ট থেকে বাদ। তাহলে অবশিষ্ট থাকে কয়জন? 5 জন না? 5 জন, জি স্যার। হ্যাঁ, তাহলে এই 5 জনের গড় নাম্বার কত? 55। 5 জনে 55। 5 জনের গড় নাম্বার হচ্ছে 55। আর 2 জনের গড় নাম্বার কত? 60। 2 জন গড় নাম্বার 60। 13 জনের গড় নাম্বার কত? 65। 65। আর বাকি 5 জনের গড় নাম্বার কত? 55। 55। তাহলে এবারে মোট 20 জনের গড় নাম্বার, মোট নাম্বার বের করা যাবে না? জি। জি 2 স্যার। জনের যদি গড় 60 হয়, 2 জনের মোট কত হবে? 120। 60 × 2 120। এখানেও কিছু একটা হবে, এখানেও জি। জি 5 স্যার। জনের মোট নাম্বার কিছু একটা হবে। তাহলে আমরা জি 20 জনের মোট নাম্বার পাবো না? জি জি স্যার। স্যার। 20 জনের মোট নাম্বার কত দেওয়া আছে? 1240। 20 জনের মোট নাম্বার হচ্ছে 1240। অঙ্কে চাইছে কি? গড়ে গড়। কত গড় নাম্বার কত? গড় হ্যাঁ, 20 দিয়ে ভাগ দিতে হবে। এখানে উল্লেখ করা হয়নি যে ছাত্রদের গড়, 20 জন ছাত্রের গড় নাম্বার কত। উল্লেখ করা হয়েছে ছাত্ররা গড়ে কত নাম্বার পেলো। তার মানে কি 20 জনের 20 গড় জনের। নাম্বার চাইছে না? জি জি স্যার। তাহলে 1240 ভাগ কত? 20। 20। এটা অ্যান্সার হবে না? কত হয়? স্যার। 62। তাহলে 62। পারা যাবে অঙ্কটা? জি বলা জি যাবে। স্যার। হ্যাঁ। পারবেন করতে? জি জি স্যার। জি স্যার। স্যার, আচ্ছা, পারবো। এবার পরের অঙ্কটা একটু পড়েন আপনারা। পিতা ও তাদের 4 সন্তানের বয়সের গড় আর এখানে তার কত? মাস্টার লাগিয়ে দিয়ে ভেজাল লাগিয়ে দিছে। 22 বছর 5 মাস। 1 বছর 5 মাস। মাতা ওই ওই 4 সন্তানের বয়স হয় 21 বছর 2 মাস। পিতার বয়স 45 বছর হলে মাতার বয়স কত? আমরা পিতা প্লাস 4 সন্তানের বয়স। পিতা হুম, তাদের দেখেন আপনাদের যেটা নিয়ে প্রবলেম, যে 22 বয়স, বছর 5 মাস। মাস। দেখেন এটা আহামরি তেমন কিছু না, সহজ জিনিস। সেটা হচ্ছে পিতা ও চার সন্তানের গড় বয়স 22 বছর 5 মাস। আচ্ছা, মাতা ও তাদের ওই 4 সন্তানের গড় বয়স 21 বছর 2 মাস। 2 মাস। পিতার বয়স 45 বছর হলে মাতার বয়স কত? হুম। দেখেন, আমি যদি বলি আপনাদের যে 3 জনের গড় বয়স, 3 জনের গড় বয়স ধরেন ওইটাই দিই, 22 বছর 5 মাস। দেয়া আছে 3 জনের গড় বয়স 22 বছর 5 মাস। 1 বছর সমান কত মাস? 12। 12 মাস। 1 বছর সমান হচ্ছে 12 মাস। মাস। দেখেন অঙ্ক আমরা যদি ছোট থেকে বড়তে যাই, তাহলে কিন্তু ভাগ করতে হয়। ছোট থেকে, যেমন টাকা আর পয়সা, বড় কে? টাকা না পয়সা? টাকা। 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 তাহলে 1 টাকা লেখা যে কথা, এটা যদি আপনি পয়সায় কনভার্ট করেন, তাহলে 100 একে 100 100 দ্বারা পয়সা। পয়সা। গুণ করতে হবে না? 100 পয়সা। 1 জি গুণন স্যার। 100 সমান কত? 100 100 পয়সা। পয়সা। আবার যদি আপনি পয়সা থেকে টাকায় আসতে চান, তাহলে আপনার এই 100 পয়সাকে 100 দ্বারা ভাগ করতে হবে না? জি তাহলে তো স্যার। 1 টাকা হবে, তাই না? তাহলে জি স্যার। যেটা বড় থেকে যদি আপনি ছোটতে যান, তাহলে গুণন করতে হয়। আর ছোট থেকে যদি আপনি বড়তে যান, তাহলে ভাগ করতে হয়, তাই না? যেমন 1 টাকাকে যদি আপনি পয়সা বানান, তাহলে 100 দ্বারা গুণন। বড় থেকে ছোটতে আসতেছেন, গুণ করতেছেন। আর পয়সা থেকে যখন টাকাতে যাবেন, তখন ভাগ করতেছেন, রাইট? তাহলে আমরা দেখেন বছরকে কি বানাবো? মাস বানাবো, তাই মাস। না? 1 বছর সমান কত মাস? 12 মাস। 12 মাস। তাহলে এটাকে এইভাবে লেখা যায় না একবারে? 22 গুণন 12। আচ্ছা, কখনো কি আর বছর আর মাস ডিরেক্ট যোগ করা যায়?
না, যে 22 না, বছর যোগ 5 মাস সমান সমান 22 আর 5 27 বছর বা 27 মাস, এটা কি লেখা না, যাবে? না অবশ্যই স্যার। কি দুইটাই সমান হতে হবে না, হয় 5 মাসকে বছর বানাবেন, আর না হলে 22 বছরকে মাস বানাইতে হবে। মাস বানান। তাহলে যখন আমি 22 বছরকে 12 দ্বারা গুণন করব তখন এটা মাস হয়ে যাবে না? তাহলে এখন এটা মাস লেখা যায় না? 22 গুণন 12 দিলেই মাস হয়ে যাবে না? হ্যাঁ, জি স্যার। যোগ এখানে কত, 5 মাস। 5 মাস। তাহলে কত, এখানে 22 আর 12 গুণ করলে কত হয়? 12 দুগুণ 24 4, 12 দুগুণ 24, 24 25 26 না? স্যার 264 এখানে 64 স্যার এখানে একটা 64 প্রশ্ন ছিল স্যার, হ্যাঁ এই ভাই যে বলেন। মাসটা কি স্যার কি বছরে কি বানানো যাবে না? হ্যাঁ যাবে। তখন এই যে বললাম, এই যে এটা দেখেন, তখন ভাগ করতে হবে। ভাগ হবে। তো ভাগের থেকে গুণন করে অঙ্ক করা সহজ, না ভগ্নাংশ চলে আসবে। জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের কত মাস হয় এখানে দেখেন তো? 64 মাস। 269 মাস। মাস। এটা মাস না এখন? 5 মাস। জি। আর এটাও মাস, এখন যোগ করা যায় না? হ্যাঁ, জি স্যার। তাহলে 22 বছর 5 মাস সমান 69 মাস। 269 মাস। তাহলে বুঝছেন যে বছর থেকে মাসে কিভাবে আসে? পারা যাবে? জি। জি। আচ্ছা, এইটা যদি হয় তিনজনের, তিনজনের এটা কি গড় না? এটা হ্যাঁ, এটাকে তাহলে গড় বয়স। তিনজনের মোট বের করা যাবে না? দিতে হবে। 269 গুণন 3। হুম, এটা করা যাবে। জি। আচ্ছা, তাহলে আমরা অঙ্কটা দেখি এবার, তাকাই একটু। সহজ অঙ্ক কিন্তু একদম। দেখেন, পিতা ও 4 সন্তানের বয়স 22 বছর, গড় বয়স 22 বছর 5 মাস। অর্থাৎ পিতা আর 4 সন্তান মিলে কতজন মোট? 5 জন। পাঁচ জন। আচ্ছা, একবারে তাহলে বই যেমন, ওইটাই বইয়ের মধ্যে কিন্তু একবারই লিখছে। দেখেন, পিতা প্লাস এটা কত নম্বর স্যার? 2 নম্বর। 2 নম্বর। পিতা প্লাস 4 সন্তানের, আগে আপনি গড় লিখতে পারতেন কিন্তু একবারই করছে এরা মোট। আচ্ছা, গড় আর মোটের মধ্যে পার্থক্য কি আমরা একটু পরে বুঝবো। কত ছিল? 22 বছর 5 মাস না? 5 মাস। তাহলে যে 22 গুণন 12, এখন এটা মাস হয়ে গেল না? জি। জি হ্যাঁ, স্যার। 22 বছরটা মাস হয়ে গেছে, যোগ আরো কয় মাস ছিল? 5 5 এই যে যোগ 5 5। মাস হ্যাঁ, এটা কি মাস হয়ে গুণন। গেল? আচ্ছা দেখেন গুণন এবার, 5। হ্যাঁ, হ্যাঁ, এখন গুণন 5 এটা কি জন্মানো। বয়স বলেন তো? গড় এটা বয়স স্যার না? এটা গড়ে আছে। গড়। গড়ে গড় আছে। বয়স। গড়। তাহলে এটাকে হ্যাঁ, যদি আমি মোট বয়স বানাতে চাই তাহলে কত দ্বারা গুণ করতে হবে? 5 দ্বারা। 5 দ্বারা। কেন 5? কারণ পিতা একজন, স্যার পিতা আর 4 4 সন্তান। সন্তান, তাহলে মোট 5। এই যে 5। 5 দেয়া যায়। জি। হ্যাঁ, এখন বলেন এইটুকু বুঝলেন কিনা? বুঝছি স্যার এতটুকু। বোঝা গেছে? আচ্ছা, এবার যদি মাতা হয়, তাহলে মাতা 6 জন যোগ ওই 4 সন্তানের মোট বয়স, এক- ওই সেম কত, 21 বছর ছিল না? এই যে 21 গুণন 21 বছর 12, 12 কয় মাস ছিল? যোগ 2 2। মাস। 2 মাস। এরা মোট কয়জন? 5 জন। 5 জন। আচ্ছা। ঠিক আছে, এরা যোগ করলে কত হয়? 1345। আর এটা কত হয়? 1270। 1200। তাই না? দেখেন, এটা আপনারা এভাবে, এটা কিন্তু শর্টকাট, এক লাইনে করছে। এরা যদি আপনাদের কাছে হিজিবিজি মনে হয় তাহলে আপনারা এইটুক বের করবেন আগে। পিতা ও 4 সন্তানের গড় বয়স, আগে গড়টাই লিখবেন। দেখেন আমি লিখে দিচ্ছি, পিতা ও 4 সন্তানের গড়, গড় বয়স কি? 22 গুণন 12 যোগ 5 সমান কত মাস হয়? 269 না? 69। 269 মাস। তাহলে বলবেন অতএব মোট বয়স, মোট বয়স কজন? 5 জন। 5 গুণন 269 কত হয়? 1345। এটা হচ্ছে ভেঙে ভেঙে করা এত মাস। আবার কি, মাতা ও 4 সন্তানের গড়, মাতা ও 4 সন্তানের গড় কত হয় সব মিলে? এই 21 গুণন 12 যোগ 21 কত? গুণন 12 যোগ 2। 2 2। মাস। এটা করে কি যেটা আসবে এর সঙ্গে গুণ করবেন কত? ওই 5 জন, তখন আসে কত এখানে? 21 গুণন 12 1270। তাই 70। না? জি তখন জি। স্যার। দেখেন, এখানেও 4 সন্তানের মোট বয়স আছে, এখানেও 4 সন্তানের মোট বয়স আছে না? জন। জি। হ্যাঁ, তাহলে তাহলে দুইটা বাদ হয়ে যাবে। যদি আমরা মাতা। বিয়োগ করে দেই, অতএব তখন কি থাকে? পিতা মাইনাস মাতা। মাতা মাতা। সমান, এই দুটো বিয়োগ করলে কত আসতেছে? 75 75 মাস। মাস।
তাই না? এখন পিতার হুম বয়স কত আবার? পিতার পিতার বয়স বয়স 45 45 মাসে। এটা শুরুতেই বের করে নেবেন। পিতার বয়স মাসে কনভার্ট করতে হবে। মাসে কনভার্ট করতে হবে, যেহেতু 45 গুণন 12 সমান কত হয়? 540 মাস। বছর মাস মাস। মাস এখন পিতার জায়গায় বসে দেন। 540 মাইনাস মাতা সমান সমান 75, তাই না? 75। হুম জি তাহলে বা আর মাথাটা ওদিকে নিয়ে যাই, 75কে এদিকে পাঠাই। জি বিয়োগ 540 করবে। মাইনাস 75, আর মাথাটা ওদিকে মাইনাস ছিল দিয়ে আসলে প্লাস হয়ে যাবে। তো বিয়োগ করলে কত হচ্ছে এখানে? 465। 462। তাহলে মাথা সমান কত হয়? মাতার 400 বয়স তাহলে 465। 465 মাস। এখন আবার আরেকটা ভেজাল আছে, এই 465 বছর নিতে মাসকে হবে। বছরে 12 কনভার্ট দ্বারা করব কিভাবে? এখন কি আমরা মাস থেকে বছরে যাব না? 12 12 দ্বারা দিয়ে ভাগ করতে হবে স্যার। হ্যাঁ, হবে যখন স্যার। আমরা মাস থেকে বছরে যাব, ছোট থেকে বড়তে যাব, তখন কি করতে হয়? ভাগ করতে হয়। ভাগ করতে হয়। তা সাইডে ভাগ করে নেবেন, এই যে 465, এটাকে ভাগ করবো কত দ্বারা? 12 দ্বারা। 12। 12 স্যার। দ্বারা। 36 3 4 বারং 36, 4 বার তো 48 হয়ে যায়। কত নামে? 0 1 আর কত? 5, তাই না? হ্যাঁ জি হুম তারপর দেখেন তো কয় বার যায়? 8 বার। 8 বারং 96 8 বারং 8 8 বারং যায় 8 বারং 96 96 নামে কত? 9, জ্ঞান 9 না? নয়। হ্যাঁ তাহলে এই যে 9 মাস, 38 বছর আর 9 মাস, মাস তাহলে 38 বছর 9 9 মাস। মাস। এটা আনসার। স্যার এইটা এটাই প্রথম থেকে যদি বছর দিয়ে করলে হয়তো মানটা বছরে আসতো না। হ্যাঁ, এই যে বছর দিয়ে করলে বছরে আসবে। কিন্তু বছর স্যার দিয়েও, এটাই সমস্যা স্যার নিয়ম। হ্যাঁ মানে এটা একটু ঘুরে পেঁচে আইলো। প্রথমে আমরা মাসে কনভার্ট করলাম। স্যার এটা মাসে না নিজে যদি বছরে করতাম তাহলে হইতো না, হবে হবে ধরেন হবে বাইশ হবে হবে দশমিক পাঁচ 22.5 বছর ধরে করলে। হবে 22.5 না ভাই, এটা যদি 22.5 ধরেন তাহলে ভুল হবে। মাসে নিতে হবে না, ওটাকে বছরে এই আপনি এইটা করতে মাসে পারেন, 12 দ্বারা ভাগ করতে হবে। 22 যোগ 5 মাস 5 না? ভাগ 5 ভাগ 12। এই যে 5 মাসকে বছরে, এই যে বছরে করলেন, যখন ভাগ করে দেবেন বছর হয়ে গেল। এখন আপনাকে এখানে লসাগু করতে হবে, সাইডে লিখতে হবে বছর। লসাগু কত? 12। 12 দুগুণ 24 4, 12 দুগুণ 24 25 26, 65 যোগ হচ্ছে 5, তাহলে কত হয়? 269/12। 70/12। এই যে এটা হচ্ছে গড় বয়স পেলাম মাত্র। এর সাথে তারপর 5 যখন গুণ আমি করতে হবে। মোট বয়স বের করব, এই যে 269 গুণন 5 ডিভাইডেড বাই 12, তো এটাতে জ্ঞানজাম বেশি লাগবে। স্যার এটা দশমিক, পরীক্ষার সময় এটা মনে থাকতো না, এই যে মাসে কনভার্ট করে আবার বছরে কনভার্ট করা, মানে যদি এইটাই আপনারা সমস্যা। এইটা পারেন এটা করবেন, তবে আমার কাছে মনে হয় এই বছরে করার থেকে মাসে কনভার্ট করে করাটাই বেটার হবে। জি জি স্যার। স্যার। কারণ এখানে এই যে দশমিক ভগ্নাংশ, আমাদের ভগ্নাংশ দেখলে এমনিতেই ভয় লাগে, তাই না? জি স্যার। জি স্যার। আপনারা যখন দেখবেন এখানে ভগ্নাংশ জাতীয় মান আসতেছে, তখনই আপনারা মাসে নিয়ে যাবেন, আর শেষে গিয়ে তো এমনিতেই বুঝবেন যে এটা তো মাসে অঙ্ক রাখা যাবে না, বছরেই কনভার্ট করতে হবে। আর তারপরে যদি আপনারা এই বছরটা, এটা যদি পারেন, এই নিয়মটা যদি ভালো লাগে, করবেন। এবার দেখেন জি তো স্যার। 3 নম্বর অঙ্কটা বুঝেন কিনা। পিতার বয়স পুত্রের বয়স এটি পিতার বয়স পিতা আপনাদের এই বয়সের গড় মাতার বয়স একটা 6 কম। মাতার বয়সের পুত্রের বয়স কত? হুম, এখানে মান ধরে নিতে হবে স্যার, ওই যে এক্স 3x নিয়ে করতে হবে মনে হয়। দেখেন অঙ্কটা, হ্যাঁ ধরে নিতে হবে। কি বলছে? পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। পিতা তার ও মানে মাতার, সোজা অঙ্ক, পিতা ও পুত্রের বয়সের গড় মাতার বয়স অপেক্ষা 6 কম। কম। তাহলে মাতার মাথার বয়স 30 হলে জি পুত্রের বয়স কত? স্যার। দেখেন, পিতার বয়স পুত্রের বয়সে কয় গুণ? 3 গুণ না? 3 জি গুণ, স্যার তার মানে তাহলে পুত্রের স্যার তাহলে x পিতার পুত্র যদি এক্স পুত্রের গড় হয়, 1, তাহলে পিতা কত পিতার হবে? 3x, 3x। 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 আর এখন অঙ্কে দুইজনের বলছে কি বয়সের পিতা গড়। পুত্রের বয়সের গড়। আচ্ছা বলেন তো পিতা পুত্রের বয়সের গড় কত হবে? এখানে 4x ভাগ 2, তার 4x মানে ভাগ 2। 2x। 2x কারণ এর হবে। হ্যাঁ, গড়কে এই দুটো যোগ করে 2 দ্বারা ভাগ করলেই তো গড় পাবো, তাই না? জি তাহলে 2x স্যার। এর একবারে যদি লিখি শর্ত মতে এক্স প্লাস 3x 3x ভাগ হচ্ছে 2। 2। আচ্ছা হ্যাঁ, এখন অঙ্কটা পড়ি আমরা। পিতা ও পুত্রের বয়সের গড় মাতার বয়স অপেক্ষা 6 কম, তাহলে মাতার বয়স কত? 30। মাত্র 30। 30। 30। এই যে 6 কম -6।
24। ব্যাস। তারপরে তাহলে এখানে তাহলে হচ্ছে এই কত? 2x ইজ ইকুয়াল টু 24, x এর মান কত? 24 12। 12 12 এটা শেষে। কোনো করে পিতা মাতার বয়স কত বছর? পিতা মাতার বয়স আচ্ছা, এবার 4 2x নম্বর। আসলো কেমনে? হ্যাঁ, 2x এই যে x এটা আর বুঝলাম না 3x তার কত কত? হয়? 4x নাম্বারটাও ভাগ তো সহজ 2। স্যার। বুঝেননি এখনো? আচ্ছা, এই যে কাটলে 2। বুঝছি বুঝছি। আচ্ছা, এবার সবাই আপনারা 4 নম্বর অঙ্কটা করেন, না দেখে সমাধান দেখেন না। স্যার এই যে এটা কোনো পরিবারের পিতা ও মাতার হ্যাঁ বয়সের হ্যাঁ গড়। হ্যাঁ 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 হ্যাঁ। কোন পরিবার- স্যার ওটা হয়ে গেছে স্যার। রোবট নাকি? স্যার হয়ে গেছে। হয়ে গেছে। জি স্যার। জি স্যার। ওকে, এবার দেখেন আমরা একটু ক্রিকেট খেলায় আসি। এটা আচ্ছা স্যার। মেয়েরা ক্রিকেট খেলা বুঝে? খেলা দেখে? না স্যার। দেখেন না? না। রত্নাও দেখে না? না স্যার দেখি না, বুঝি না ক্রিকেট খেলা। তাহলে তো অঙ্ক কঠিন হয়ে যাবে। আচ্ছা, ক্রিকেট খেলা না বুঝেন নাই, কিন্তু গড় বুঝেন তো? ইনিংস বুঝেন? ইনিংস। এটা তো রান। যদিও ইনিংস আর ম্যাচের মধ্যে পার্থক্য আছে, তারপর আমি বলি ওটাই ইনিংস। ধরেন আপনাদের জন্য ইনিংস বলতে আপনি একবার ব্যাট করে যদি আউট হন, তাহলে ওটাকে বলা হয় এক ইনিংস। প্রথম ইনিংস, দ্বিতীয় ইনিংস। আপনি তৃতীয় ইনিংস পর্যন্ত খেলছেন, তৃতীয় ইনিংস পর্যন্ত খেলছেন, তার মানে আপনি কয়টা ইনিংস খেলছেন, কয়টা ম্যাচ খেলছেন? 3টা। 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 হ্যাঁ, এইটুকু বুঝলেই হবে। ধরেন যে আপনি আপনার 10টা ইনিংস খেলে আপনার মোট রান, মানে গড় রান, 10 ইনিংস খেলে বা 10 ইনিংস শেষে আপনার মোট রান ধরেন 900। 10টা ইনিংস খেলে আপনার মোট রান কত? 900। 900। 900। এরপর আপনি কি করলেন যে 11তম ইনিংসে 11তম ইনিংসে আপনি 100 করলেন। 11তম ইনিংসে 11তম ইনিংস খেলে ওই ইনিংস 11তম ইনিংস খেলতে নামছেন, মানে পরের ম্যাচটা খেলতে নামছেন, নেমে আপনি রান করলেন 100। 100। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, 10ম ইনিংস খেলার পর আপনার মোট রান কত ছিল? 900। 900। মোট মোট রান 900। তার মানে আপনি তো একটা ইনিংসে 900 করেন নাই, সব মিলিয়ে 900, তাই না? সব মিলিয়ে 900। একটা, দুইটা, তিনটা, চারটা, এভাবে 10টা ইনিংস খেলছেন আপনি। কোনটা ধরেন 2 করছেন, কোনটায় 100 করছেন, কোনটায় 200 করছেন। এভাবে আপনি 10টা ইনিংস খেলার পর আপনার মোট রান সংখ্যা হচ্ছে 900। 900। 900। ভাই এখন 10টা ইনিংস খেলার পরে ইনিংসটাকে কততম ইনিংস বলবে? 11তম ইনিংস বা 11তম। একাদশতম ইনিংস। তাহলে 11তম ইনিংসে আপনি রান করলেন কত? 100। 100। 100। এখন আমি যদি প্রশ্ন করি যে 11তম ইনিংস শেষে আপনার মোট রান কত হবে,
1000। 900 আর 100 1000। ভালো করে বুঝে বলেন। 11তম ইনিংস শেষে আপনার মোট রান কত হবে? স্যার 1000। 1000 হবে। 1000 তো 1000। হ্যাঁ, 1000 কিভাবে হলো? 900 স্যার 900 দশ যোগ 100 900 যোগ 100। যোগ 100 সমান কত? 1000। 1000। তাহলে আপনি এখানে কি করলেন? 11তম মোট ইনিংস শেষে আপনার এটা কি 10ম ইনিংসের রান হ্যাঁ, যোগ কি 11তম যোগ ইনিংসের রান ইনসিডেন্ট যোগ টোটাল সমান সমান 11টা টোটাল ইনিংসের রান 1000। হলো সমান 1000। 1000 11 টাকা। ইনিংস শেষে আপনার মোট রান, তাই না? জি 11 ইনিংস শেষে আপনার মোট রান, এইটা আপনারা বুঝছেন তো না? জি জি স্যার। স্যার। এখন এখানে তো বোর্ডটা তো মুছে দিতে হয়, কিন্তু এটা মাথায় রাখেন, নাহলে লিখে রাখতে পারেন যে 11তম ইনিংস শেষে আপনার মোট রান হচ্ছে 10ম ইনিংসের রান যোগ 11তম ইনিংসের রান ইজ ইকুয়াল টু 11তম ইনিংস শেষে মোট রান। এই রানটা কি বলেন তো? মোট কোনটা? 11তম ইনিংস 11তম 11তম ইনিংসের রান ইনিংসের 100। 11তম ইনিংসটাতে আপনি খেলছেন, ওই সিঙ্গেল ইন্ডিভিজুয়াল ইনিংসে আপনি রান করছিলেন 100। আর 11তম ইনিংস শেষ, আপনার এই 11তম ইনিংস শেষ, তখন আপনার মোট রান কত হবে? ওই আগেরটা যোগ হবে না? আগেরটা আর হলো আগেরটা যোগ এই আগের যোগ 11তম হলো ইনিংস। হ্যাঁ 11তম ইনিংসের রান। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা যদি বুঝে থাকেন তাহলে 5 নম্বর অঙ্কটা আমরা করবো এবার। দেখেন আমি পড়ি অঙ্কটা, আপনারা দেখেন। একজন ব্যাটসম্যান একাদশতম ইনিংসে 100 রান করায় তার ইনিংসের রান সংখ্যার গড় আগের চেয়ে 5 বেড়েছে। সে একাদশতম ইনিংসে যে রানটা করছে তাতে তার কি রানের গড় 5 বাড়ছে। এখন একাদশতম ইনিংসের পর তার রান সংখ্যার গড় কত হয়েছিল? হ্যাঁ আচ্ছা দেখেন, ইজিলি অঙ্ক। 11তম ইনিংস খেলার পর তার রান সংখ্যার গড় চাইছে না? জি জি গড়ছে। আচ্ছা, দশম ইনিংসের থেকে দশম ইনিংসের থেকে যখন 11তম ইনিংসে যায় তখন কি তার রানের গড় বাড়ছে না কমছে? বাড়ছে। রানের গড় ঠিক ছিল বাড়ছে। স্যার। বাড়ছে না? গড় 5 বাড়ছে না? 5 গড় বাড়ছে জি স্যার। তার রানের গড় 5 বাড়ছে। এখন আমি যদি 11 থেকে 10-এ আসি, তাহলে কি 5 কম ছিল না 10-এ? কম ছিল, হ্যাঁ কম জি ছিল। স্যার। 10-এ কম ছিল। 10-এ কিন্তু 11 কম হইতে ছিল, 5 আর বাড়ছে। 11 গিয়ে 5 বাড়ছে, তাই তো? বাড়ছে। জি জি স্যার। আচ্ছা, তাহলে আমরা চাইছে 11তম ইনিংস শেষে রানের গড়, তাহলে ধরি 11তম ইনিংস শেষে রানের গড়, ইনিংস শেষে রানের গড় 11তম ইনিংসে রানের গড় ধরলাম এক্স, এটা তো বের করতে বলছে তাই না? জি হ্যাঁ এক্স রান। তাহলে 11তম ইনিংস শেষে মোট রান কত হবে? এক্স যেহেতু পাঁচ প্লাস আছে 100। তাহলে কমবে। 11তম, ওই 11তে আছি আমি, তো 10-এ যাইনি। তাহলে তাহলে 11তম 11 ইনিংসে 11 ইনিংসের বই শেষে। দেখেন না, কেউ বই দেখেন না। 11তম ইনিংস শেষে যদি রানের গড় হয় 11, তাহলে 11তম ইনিংসে তার মোট রান কত হবে? 11 আর এক্স 11 গুণন হবে না? 11 11 আর 11 এক্স এক্স। গুণন এটা 11 তো এক্স গুণন স্যার। হবে, কারণ আমি 11 আগে বলে দিছি গড় রান থেকে যদি আপনারা মোট রানে যেতে চান তাহলে কি করতে হয়? গুণন করতে হয়। গুণ করতে গুণন হয়। করতে। হ্যাঁ, তাহলে এই যে এটা গড় রান আর ইনিংস কয়টা? মোট 11টা। তাহলে কি জি হবে? স্যার। 11। 11x, 11x হবে 11 না? 11। জি জি স্যার। এবার যদি আমি বলি দশম দশমতম ইনিংস শেষে তার গড় রান, দশম ইনিংসে তার গড় রান 5 কম ছিল না? প্লাস এক্স মাইনাস 5 নাকি? 10-এর থেকে 11তে 5 বাড়ছে, তাহলে 11 থেকে 10-এ 5 কম ছিল। জি জি স্যার। তাহলে 11তম ইনিংসে তার গড় রান কত? সরি, 10তম ইনিংসে গড় রান কি x-5 হবে না? এক্স মাইনাস 5। এক্স মাইনাস 5। এবার যদি আমি বলি দশমতম ইনিংসে তার মোট রান, 10 গুণ হইব। 10 10 গুণ এক্স হবে। মাইনাস 10 10 ইন্টু গুণন এক্স এক্স 10 মাইনাস মাইনাস এক্স। 5। ও 5 10 তাহলে 10x মাইনাস কত? 5 50 মাইনাস না? 5। হ্যাঁ 50। 50। 10 এক্স মাইনাস 50। হ্যাঁ, হ্যাঁ এইটুকু বুঝছেন কিনা সেটা বলেন। স্যার জি এই স্যার অঙ্কটা বুঝছি। মতন আরেকটা অঙ্ক আছে, আর এটা যদি একটু কষ্ট করে একটু বোঝান আর কি, একবার হ্যাঁ, রিপিট করলে ভালো হয়। আচ্ছা এই ঠিক আছে। অঙ্কটার মতন আরেকটা অঙ্ক আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখেন আমি বুঝাচ্ছি আবার। দেখেন, অঙ্কে বলা আছে যে একজন ব্যাটসম্যান তার একাদশতম ইনিংসে 100 রান করায় তার ইনিংসের রান সংখ্যার গড় আগের চেয়ে বলতে কোথায়? 10 থেকে 11তে গিয়ে 5 বেড়েছে। বাড়ছে। তাহলে 10-এ কি 5 কম ছিল? জি আচ্ছা, প্রশ্ন হচ্ছে একাদশতম ইনিংসের পর তার রান সংখ্যার গড় কত? যেহেতু একাদশতম ইনিংসের রানটাই চাইছে, আমরা এই জন্য একাদশতম ইনিংসের রানটাই ধরে নিছি।
দশমটা ধরে নিলে অঙ্ক হইতো, কোনো সমস্যা নাই। তাহলে আমরা ধরে নিলাম যে একাদশতম ইনিংস শেষে তার রানের গড় এক্স, তাই না? জি স্যার। আচ্ছা, একাদশতম ইনিংস শেষে যদি রানের গড় এক্স হয়, তাহলে একাদশতম ইনিংস শেষে তার মোট রান কত হবে? 11x। ধরেন একাদশতম ইনিংস শেষে আপনার রান হচ্ছে 20, গড় রান 20। 11টা ইনিংস খেলে আপনার গড় রান হচ্ছে 20, তাহলে মোট রান কত হবে? 121। 11 220 11 11 11 গুণন 20। গুণন 20 হবে না? জি স্যার। 11 দুগুণ 22, 220, 220। তাই না? যদি 11টা ইনিংস খেলে আপনার রান হয় 20, গড় রান 20 হয়, তাহলে মোট রান কত হবে? 11 গুণন 20 হবে না? জি 11 স্যার। জি গুণন স্যার। 2। তা ঠিক অনুরূপ এখানেও তাই, যে 11টা ইনিংস খেলে আপনার গড় রান যদি এক্স হয়, তাহলে মোট রান কত? 11x। এটা বুঝছেন কিনা সেটা বলেন সবাই। জি স্যার, মানে স্যার বুঝতে গড়টাকে বুঝছি। পেরেছি। এক ধরছে, তারপরে মোটে নিছি আর কি। হ্যাঁ, মানে তারপর গড়। মোটে নিছি, কারণ গড় তো দেয়া ছিল না অঙ্কে, ধরে নিছি আর এটাই বের করতে বলছে, জি স্যার, এই জন্য মানে ধরলাম গড় ওটা থেকে এক্স। মোটে। হ্যাঁ, আর আমরা জানি গড় থেকে মোটে যেতে গেলে গুণন করতে হয়, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে 11তম ইনিংস শেষে আপনার মোট রান কত? 11x। আর দশম ইনিংসে রানের গড় কি 5 কম ছিল না? জি স্যার, ওই যে 11তে বাড়ছে, 10এ 10এ কমছে। 10 কম ছিল। 10 কম ছিল। তাহলে দশম ইনিংস শেষে আপনার রানের গড় কত? x-5 হবে না? জি। জি তাহলে মোট কত হবে? 10 গুণন হবে না? জি স্যার। গড় থেকে মোটে যেতে গেলে 10 গুণন। তাহলে দশমতম 10 ইনিংস গুণন শেষে x আপনার - 5। আপনার রান কত? এটা। জি স্যার। আচ্ছা, এটুকু বুঝছেন? এবার ক্লিয়ার সবাই? জি। জি এবার যদি স্যার। আমি শর্তটা বলি, দেখেন, এবার আপনারা আগের যুগে ফিরে যান, একটু আগে আমরা যে বেসিক আলোচনা করলাম সেখানে ফিরে যান। ওখানে কি ছিল দেখেন, আমি ছোট করে লিখতেছি। এই যে 900টা কি ছিল? 10টা ইনিংসে রান না? 10টা জি। ইনিংস জি রান। স্যার। যোগ আর 11তম ইনিংসে, 100 করছে। 11তম ইনিংসে আপনি 100 করছিলেন, হুম, সমান সমান কত হয়েছিল? 1000। 1000 1000। দুটো যোগ। এটা তো ঠিক আছে নাকি? জি। জি ঠিক আছে। তার মানে জি লাইনটা স্যার। আমি কি লিখছিলাম? এই যে দশম ইনিংসের রান, তাই না? দশম ইনিংসের মোট রানের সঙ্গে আপনি যদি 11তম ইনিংসের ওই সিঙ্গেল রানটা যোগ করে দেন, তাহলে আপনি কততম ইনিংসে রান পাবেন? তাহলে 11তম স্যার ইনিংস শেষে মোট 11তম রান পাবেন না? ইনিংসে রান পাবো। জি আগে স্যার। মোট রান পাবো স্যার। 11তম ইনিংস শেষে মোট রান পাবেন না? জি। জি স্যার। হ্যাঁ, তাহলে আমাদের দশম ইনিংস শেষে মোট রান কত? মানে 10টা ইনিংস 900। খেলার পর তার মোট রান এটা না? এটা 10x 10x -50 মাইনাস 10x - 50। 50। হ্যাঁ, এটা কততম ইনিংসের রান? 10টা ইনিংস খেলার পর রান। 10টা 10x ইনিংসে রান। আচ্ছা, যোগ 11তম যোগ ইনিংসে হচ্ছে কত রান করছিল? 100 রান করছিল। 11 100। 11x। দেখেন 100 রান করছিল না? জি এটা কিন্তু 11তম ইনিংস শেষে মোট রান, মোট 11তম 11x। ইনিংস শেষে মোট রান। এই যে মোট রান 11তম হলো ইনিংস, 11x। এই হ্যাঁ যে 11তম ইনিংস শেষে মোট রান, এটা মোট রান না? জি জি। আর ইন্ডিভিজুয়ালি 11তম, আচ্ছা এটা আগে বুঝেন কিনা দেখেন, 11তম ইনিংস খেলতে নেমে যে রানটা করে সেটা হচ্ছে 100। আর 11তম ইনিংস শেষে মোট রান, তার মানে কি দশম ইনিংসের রানের সঙ্গে 11তম ইনিংসের রানটা যোগ করলে তারপর আমরা পাই কি 11তম ইনিংস শেষে আমাদের মোট রান পাই না? জি স্যার। 100 হলো একটা ম্যাচের রান, সেটা হলো একটা 11 ম্যাচের রান, নম্বর ম্যাচের রান। 11 নম্বর ম্যাচের রান হচ্ছে এটা, তাই না? হুম, আর জি এটা 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 কয়টা ম্যাচের রান? এটা 10টা। এটা 10টা এটা ম্যাচের। 10টা ম্যাচের রান। হ্যাঁ, 10টা ম্যাচের রান, তার সঙ্গে যখন 11তম ম্যাচের রানটা যোগ হয়, তখন মোট কততম ইনিংস হয়? মোট 11টা 11। ম্যাচের 11তম রান হবে ম্যাচের মোট রান। 11তম 1000। ইনিংসের মোট রান হয় না? জি তাহলে জি এর স্যার। সঙ্গে যদি আমি 11তম ইনিংসে 100 করছিল যোগ করে এটা দেই, হলো 11টা ম্যাচ হয়ে গেল, ইকুয়াল 11x দেখেন এই সমান লাইনটা সমান। বুঝছেন কিনা দেখেন, বুঝতে পেরেছি স্যার। বাকিটা স্যার দেখেন। এনে 100 আইলো কইতুন স্যার, হ্যাঁ, 100টা আইলো কইতুন। ওই যে এইটা তো 11তম 11 ইনিংস নম্বর ম্যাচের রান, বইয়ের মধ্যে বুঝতে লেখা পেরেছি। আছে, দেখেন বইয়ের জি মধ্যে স্যার, জি দেখেন স্যার, জি স্যার, শুরুতে, বুঝতে পেরেছি। যে জি স্যার। 11তম ইনিংস খেলতে নেমে সে 100 করছিল। এই যে 10 এখানে, নম্বর এইখানে কয়টা ইনিংস বলেন তো? 10টা এটা ইনিংসের 10টা। মোট রান এটা। ওটা 10টা ইনিংসের। এইটাই এই 900 না? জি জি স্যার। যে 10টা ইনিংসের মোট রান যোগ 11তম ইনিংসের ওই সিঙ্গেল একটা ইনিংসের রান, 100। সমান সমান কি 11তম ইনিংসের মোট রান। 11টা এই যে ইনিংসের মোট রান, মোট এই রান। যে মোট মোট রান, রান। এই যে 1000। দেখেন তো বুঝছেন কিনা এবার? বুঝতে পেরেছি। স্যার বুঝছি। হুম।
সহজ কিন্তু একটু জটিল। আর এটা মনে হয় সবচেয়ে কঠিন আমি গড়ের এই অঙ্কটা সবচেয়ে বুঝি নাই, মানে এটাই সবচেয়ে মনে হয় কঠিন গড়ের। এখন বুঝছেন? এবার বুঝছি। হ্যাঁ, এই জন্য আমি আগে আপনাদের এই বেসিকটা দিচ্ছি। এইটা মাথায় রাখবেন যে দশম ইনিংসের মোট যোগ 11তম ইনিংস খেলতে নেমে যে রানটা করছে সমান সমান 11তম ইনিংসের মোট রান। ঠিক আছে? জি স্যার। হুম, তাহলে এখন বাকিটা পাবেন তো না? এটা পারবো স্যার, এটা ঠিক হ্যাঁ জি করলে হয়ে স্যার, যাবে। এক্স পারবো গুলাকে স্যার। হ্যাঁ একদিকে নিলে আর এক্স ব্যতীত মানগুলো একদিকে নিলে হয়ে যাবে। হ্যাঁ, তো স্যার এটা যদি বুঝে থাকেন তাহলে এবার একটা অঙ্ক আপনারা আমাকে করে দেন। 6 নাম্বারটা তো দেন। সহজ অঙ্ক, 14 নম্বরটা। স্যার অঙ্কটার নামটা বলুন স্যার, মানে একজন অঙ্কটা বলুন ক্রিকেটার স্যার। 10 ইনিংসে একজন ক্রিকেটার 10 ইনিংসের গড় রানের গড় 45.5 পাইছেন? হুম, জি হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ তো পাইছি। হ্যাঁ, এটা করেন। স্যার হয়েছে স্যার। সোজা না? জি স্যার। এত দ্রুত কেমনে বললেন? আমার মনে হয় এরা সব রোবট হয়ে গেছে, আল্লাহ। স্যার এটাই সবচেয়ে কঠিন স্যার, এই গড়ের অঙ্কের মধ্যে ক্রিকেটের অঙ্কটা সবচেয়ে কঠিন, মাথায় ঢুকে না। এখনো ঢোকে নাই? স্যার, এটা তো ইজি। দেখা যায় যে 11টা ইনিংসের গড় রান এতে পরে কত হয়, 50 × 11 আর হলো 10 × হ্যাঁ 45.5। হুম। এটা গুণন করলে এটার সাথে এটা মাইনাস করলে যেটা আসে ওইটাই 95 রান। এটা সহজ, মানে আপনার 14 নাম্বারটা সহজ, কিন্তু এই মাত্র যেটা করাইলাম সত্যের মোট এটা হ্যাঁ একটু হ্যাঁ রান আবার। আচ্ছা, ওইটা এবার একটু দশ ক্যান্সেল নাম্বারটা চাই। করেন, এবার 10 নম্বরটা করেন আপনারা। যে একজন ব্যাটসম্যান 17তম ইনিংস এটা। এটার স্যার ওই যে 5 নাম্বারটা একই রকম। হুম হুম, করেন আপনারা, এবার সমাধান না দেখে করেন। এবার 17, সেম অঙ্ক, একদম সেম অঙ্ক। যে এটার 5 নাম্বারটা একই রকম। করেন দেখি এবার বুঝে বুঝে। হুম। হুবহু সেম অঙ্ক। আপনারা ছেলে মানুষরা এই অঙ্কটা আরো ভালো বোঝার কথা। স্যার যে ক্রিকেট খেলি না বুঝলো। 16তম ইনিংসের মোট রান, এটা শুধু মাথা রাখবেন। 16তম ইনিংসের মোট রান যোগ 17তম ইনিংসের ওই রানটা, মানে এটা যে রানটা। একটা আগে উঠবো আর কি, মানে 17 বললে 16 হবে, হ্যাঁ 11 বললে 10 হবে। হ্যাঁ, এই 16তম স্যার কত ইনিংসের নম্বর মোট করতে রান। দিছেন? 14 নম্বর, 10 নম্বর। 10 নাম্বার। একজন 10 ব্যাটসম্যানের নম্বর। 17তম ইনিংস। নাহলে আমার উদাহরণটা মনে রাখবেন, ওই যে উত্তরাঞ্চলের 900 গুরুত্বপূর্ণ। যোগ 100 সমান 1000। আপনারা যদি এতটুকু আচ্ছা মনে রাখতে পারেন স্ক্রিনশট তবু দিয়ে হবে, দিন তো। 900 যোগ 100 হুম, যোগ ইজিক্যাল টু 1000। এটুকু মনে রাখলেও হবে। হুম। আসলে তো স্যার মন রাতি। ভাইয়া 14 নাম্বারটা সমাধানে যেরকম দেওয়া আছে ওরকম করলে হবে, না এক্স ধরে করতে হবে? 14 নাম্বারটা সমাধানে যেভাবে দেওয়া আছে ওইভাবে করলে হবে নাকি এক্স ধরে করলে হবে? এক্স ধরে তো করছে। একবার করা ও যাবে। কোনটা 14 নম্বর? জি। না না, 14 নম্বর এক্স ধরবেন কেন? এটা সবই তো দেয়া আছে। না 14 নাম্বার না, 10 নাম্বারটা, 10 নাম্বারটা এক ধরে করতে হবে। হ্যাঁ, 10 নম্বর তো এক্স ধরে করবেন। 14 নম্বর তো একদম সহজ অঙ্ক, এখন তো এক্স ধরার প্রশ্নই আসে না। সব তো দেয়াই আছে। দশম ইনিংসের গড় রান 10 গুণন 45, 11তম ইনিংসের গড় রান কত? 50। 11 × 50, তো বিয়োগ করলে হয়ে গেল। ওই 11তম ইনিংসে কত করছিল বোঝা যাবে।
হয়েছে স্যার, ওটা হয়েছে। স্যার হয়েছে স্যার। স্যার হয়েছে। সবাই বুঝে করছেন? জি স্যার। সূত্র তোমার গড় রান হলো এক্স, আর মোট রান হলো সূত্র এক্স, 10 সমান এক্স মানে মাইনাস আর এখানে একটা বিষয় হচ্ছে যে আপনার 11 বললে 10টা করতে হবে লাগে, হুম একটা হুম হুম আগে ঘরে কিছু করতে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর 16তম যোগ 17তম ইনিংসের রান ইকুয়াল টু হচ্ছে 11তম ইনিংসের মোট রান। হ্যাঁ। স্যার আচ্ছা আমগো দেখেন, কি স্যার এলিনের সাথে, 16তম কই থেকে আসলো? দেখেন আরে অঙ্কটা 17তম করেন কইছি না, 17তম করতে হবে। যে মানে একজন 11 বললে ব্যাটসম্যান 10 করতে হবে। 17তম ইনিংসে 87 রান করার ফলে রান তার 3 রান বৃদ্ধি পায়। তার রানের গড় 3 বৃদ্ধি পেল। তা 3 বৃদ্ধি পেল কোথা থেকে? ওই যে অবশ্যই 17তম থেকে। আগের ষোলো ইনিংস থেকে। তিন আগের ইনিংস হ্যাঁ, থেকে। এটা যদি 17তম হয় তাহলে আগেরটা কত ছিল? 16তম। 16তম, এইখান থেকে 16তম আসছে। যেমন আপনাকে যদি বলা হয় যে আপনার আপনার বয়স কত, রত্না, আপনার বয়স 22 জি বছর। স্যার। হ্যাঁ। হ্যাঁ, এখন আপনার যদি বলা হয় আপনি আগের বছরে আপনি বিয়ে করছেন, ঠিক আছে, তাহলে আগের বয়সে আপনি কত বছর বয়সে বিয়ে করছেন এটা কি আরো বলে দিতে হবে? 21 একদম। বছরে। 21 বছরে, ঠিক আছে, আমরা কিন্তু জানি এটা। হ্যাঁ, তা এটা ঠিক, ঠিক। তা ঠিক এরকম। দাঁড়ান একটু। আপনাদের কি রত্না দাওয়াত দিছিল বিয়েতে? স্যার বিয়ের দাওয়াত কিভাবে দেবে স্যার? দেয়নি? হ্যাঁ, স্যার। কাউকে দাওয়াত দেয়নি? না স্যার। আচ্ছা, রিবন দিবে। আইতেছেন রে, ক্লাসটা শেষ আইতেছি। হুম, কি রিবন দিবা না? হুম। দিও দিও। আচ্ছা, 11 স্যার নম্বর আপনি অঙ্ক। তো বাড়ির কাছে, আপনি তো আরো আগে দাওয়াত পাবেন। হ্যাঁ, আমাকে তো দিবেই। আচ্ছা, অবশ্যই। 11 নম্বর। 11 দেখেন নাম্বারটা পারা যাবে স্যার? 11 নম্বর পারবেন, 11 পারবেন, 12 পারবেন। স্যার এখানে স্যার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ, এখানে ধারাবাহিক দিছে একটা, আরেকটা হচ্ছে ক্রমিক, আর ক্রমিক আর ধারাবাহিক কি এক? একই একই একই। ক্রমিকও যা, ধারাবাহিকও তাই। হুম। আচ্ছা, 8 নম্বর স্যার দেখি, 8 আরেকটা, নম্বর তো করা হয়নি। স্যার আরেকটা প্রশ্ন স্যার, যদি হ্যাঁ ক্রমিক জোর করতে হতো তাহলে কি করতাম? হ্যাঁ, গুড। ক্রমিক জোর একটা যদি আপনি এক্স ধরেন তাহলে পরেরটা আপনার কত হবে? x+2 হবে। আর বিজোড় বললে? একই, আপনি যদি এটা এক্স ধরেন, ধরেন যে এক্স বিজোড়, এক্স যদি আপনি বিজোড় ধরেন তাহলে পরেরটা কত হবে? x+2 হবে। এখন আপনাদের মনে জি এখানে স্যার। একটা প্রশ্ন থাকতে পারে যে এখানে এক্স আর x+2 হলে এখানেও কেন এক্স আর x+2 ধরলো, এটা তো জোর। কারণ আপনি ধরে নিছেন যে এক্স হচ্ছে বিজোড় সংখ্যা, ধরছেন না? জি স্যার। তাহলে এক্স বিজোড় সংখ্যা একটা মান বলেন তো, যে এক্স আপনি কত ধরেন, এক্স এর মান 1, তাহলে পরের সংখ্যাটি কি হবে? x+2 হবে না, মানে 1+2 হবে না সমান 3। জি জি স্যার। এই জন্য এটা যদি আপনি বিজোড় ধরেন, এক কথায় একটা বিজোড় সংখ্যা থেকে আর একটা বিজোড় সংখ্যার পার্থক্য হচ্ছে 2, ঠিক আছে? ঠিক একটা জি। জোড় সংখ্যা থেকে একটা জোড় সংখ্যার পার্থক্য হচ্ছে কত? 2। দুই। আপনি যদি এক্স ধরেন তাহলে x+2, আর যদি আপনি ধরেন যে না আমি x+1 ধরবো, ধরেন একটা যদি x+1 হয় পরেরটা কি হবে? x+3, তারপর একটা স্যার x+5। 5। আর জোড় যদি মনে, সংখ্যা যদি হ্যাঁ যদি বলেন। স্যার এক্স 1 ধরি, হ্যাঁ, এক্স এর মান যদি 1 ধরি, দেখা যায় যে 1+2 তাহলে 3 হয়, তাহলে এইভাবে তো আছে যে এটা এটাও কিভাবে? ধরলেও রাইট, আপনি যেটা ধরে নিবেন যে আপনি ধরলেন এক্স হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে হ্যাঁ, পরের সংখ্যা অবশ্যই হবে x+2। এক্স আর প্লাস যদি টু ধরে নেওয়া মান আপনার যা মনে চায়, আপনার নাম ধরেন তবু হবে। আপনি যদি মনে করেন আমি x+1 ধরবো, যে প্রথম সংখ্যাটা x+1, তাহলে পরেরটা হবে x+3। x+3। যাই ধরেন পার্থক্য 2 হবে। ক্রমিক যদি হয় তাহলে অবশ্যই পার্থক্য 2 হবে। একটা জোড় সংখ্যা থেকে একটা জোড় সংখ্যার পার্থক্য কত? 2 না? 2, হ্যাঁ। যেমন 4 আর একটা 2, এদের পার্থক্য কত হবে? 2 হবে না? 2। যেমন 2। 6 আর 4, পরপর দুইটা, পার্থক্য 2। জোড় ধরেন আর বিজোড় ধরেন, পার্থক্য 2 হবে। আচ্ছা, 11 নাম্বারটা একটু করা দিলে ভালো, এটা সমাধান তো অনেক বড় দেখা যাচ্ছে। ঠিক আছে, 5 নাম্বারের কবি। এই 11 নম্বর তো সহজ অঙ্ক। মানে এক্স ধইরা, এক্স থেকে x+1 দেখেন x+2 একটা x 60টি ধারাবাহিক সংখ্যার গড় কত? 33 না? জি। আচ্ছা, ধারাবাহিক সংখ্যা মানে কি একের পর এক একের পর এক বাড়বে, তাই না? জি তো স্যার। একটা যদি প্রথমটা যদি হয় এক্স,
তাহলে দ্বিতীয়টা কত হবে? এক্স এক্স প্লাস প্লাস এক্স ওয়ান ওয়ান। প্লাস ওয়ান, +1 দ্বিতীয়টা কত হবে? এক্স এক্স প্লাস প্লাস টু। টু, এক্স প্লাস পরেরটা থ্রি, এক্স প্লাস থ্রি, পরেরটা এক্স প্লাস ফোর, পরেরটা এক্স প্লাস প্লাস ফাইভ, প্লাস পরেরটা এক্স ফাইভ, প্লাস সিক্স। সিক্স, করা হয়েছে দেখেন তো, 7টা হয়েছে না? চারটা। হ্যাঁ। তখন এদের কি বলছে? এদের গড়। গড় হচ্ছে 33। আচ্ছা, গড় 60টির তার মানে যদি গড়, 60টির গড় যদি হয় 33, তাহলে মোট কত হবে? ওই 7 গুণ 33 হয়ে যাবে। গুণন 7, 33 গুণ গুণন 7। 3 আর 7 21। এদের মোট বের করা যাবে না? সবগুলো যোগ যোগ করতে করলে তো দেবো মোট হবে। 7x জি, প্লাস আপনার ওটা যত 7x তাহলে আছে প্লাস এদের সবগুলোর যোগফল সমান সমান কত? 33 আর 7 গুণন করলে কত হয়? 231। 21। বেশ। হুম। অঙ্কে 7x চাইছে যোগ কি? 21, চাইছে 231। হচ্ছে বৃহত্তম বৃহত্তম সংখ্যা কত? সংখ্যাটি কত। বৃহত্তম সংখ্যাটি x+6 কত? তাহলে বৃহত্তম x কোনটা প্লাস এই ঘরের মধ্যে? এক্স প্লাস সিক্স সব থেকে বড় না? 6। জি, হ্যাঁ, জি স্যার, এক্স ব্যাস, প্লাস সিক্স। এখন পারবেন না করতে ভাই? জি এক্স এর মান দিয়ে তারপর 6 যোগ করব তাহলে x এর মান বের করে পরে শেষ রাশিটার x এর মান এক্স এর বসাই মান দিয়ে বসাই দিলে হবে। হ্যাঁ। আপনারা মানে আগে সবাই বলতে হবে এবার স্যার যে 12 এখানে নাম্বার বৃহত্তম অঙ্কটা করেন। সংখ্যাটা x+6 12 নাম্বারটা করেন। 12 নম্বরটা 7টি সংখ্যার গড়, মোট 3টি সংখ্যার যোগ করতে হবে, যোগ করে 4টি সংখ্যার গড় 40, এর সাথে 3 যোগ করা হলো 3টি সংখ্যার যোগ, 3টি সংখ্যার গড়, 3টি সংখ্যার গড় 21। 21 গুণন 3, 3 3 গুণন 7, 63, 63, 10। সহজই আছে। বুঝছো স্যার, এটা হইছে। হয়েছে? জি স্যার। সহজ অঙ্ক না? জি স্যার, এটাও সহজ। ওই যে আপনার 3টি সংখ্যার মান তো দিয়ে দিছে স্যার, 3টি সংখ্যার গড় দিয়ে দিছে না, ওটা মোটটা বের 3টি করে সংখ্যার হুম। 7টি দেখো সংখ্যার গড়ের সাথে মাইনাস করলেই চলে আসে। মাইনাস দেখো নাই তো। 13 নাম্বারটা দেখেন দেখি নাই। পারেন কিনা। 13 নম্বরটা স্যার পারবো, কিন্তু আচ্ছা, ভেজাল 13 হয়ে যাবে। নম্বর পরে, 13 নম্বর পরে আগে দেখেন 9 নাম্বারটা পারেন কিনা। 9 নাম্বারটা করেন, সবাই করেন, আমি দেখবো। কোনটা স্যার? ওই যে 29 জন ছাত্রের বয়সের গড় হ্যাঁ হ্যাঁ 15। হ্যাঁ 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 হ্যাঁ। হুম। হুম।
মাস। হুম, হুম, দশমিকায় মান সমস্যাটাই হবে। খেলোটা দেবো। তারপর কি? হয়েছে? জি স্যার। স্যার হয়েছে ওকে, স্যার এটা। আচ্ছা ঠিক আছে, সবার হয়েছে? জি স্যার। আচ্ছা, এবার 8 নম্বর অঙ্কটা দেখেন, খুবই ইম্পর্টেন্ট। আপনারা তো অনেকে মেসে থাকেন, তাই না? হ্যালো? জি স্যার। আচ্ছা, মেসে যদি ধরেন 35 জন বর্ডার থাকে, 35 জন মেম্বার থাকে, মেসে যত বর্ডার কমে যায় তত মিল রেট বাড়ে না? জি স্যার। আপনি একই রকম খাবার খাবেন, কিন্তু যত মেম্বার কমে যাবে তত মিল রেট বাড়বে। কারণ 10 জন মানুষ যেটা খাবার খেতে পারে, 11 জন মানুষও কিন্তু ওই খাবারটাই ভাগ করে খেতে পারে, তাই না? জি স্যার। জি এখন স্যার। 35 জনের ধরেন যদি মোট খরচ হয়, মোট খরচ ধরেন 35,000 টাকা। হ্যাঁ, এখন যদি 7 জন নতুন যোগ হয়, 7 জন নতুন যোগ হয়, তাহলে মোট খরচ বাড়বে না কমবে? পারবো। খুব বাড়বে। স্বাভাবিক বাড়বে। মোট খরচ কিন্তু ঠিকই বেড়ে যাবে, কারণ আগে খাইতেন আপনারা 35 জন, এখন আরো 7 জন বাড়লো, এখন কয়জন হয়ে গেল? আপনার 42 জন হয়ে গেল না? 30 জন 42 স্যার। জন। 42 জন হয়ে গেছে, তাহলে মোট খরচ আরো বাড়বে। ধরেন এখন হয়ে গেল 40,000 টাকা, তাই না? তাহলে হুম, মোট খরচটা বেড়ে গেল না? আর আমরা কি জি জানি, স্যার। যদি মেসে বর্ডার বাড়ে, মেম্বার বাড়ে, তাহলে মিল রেট কমে না? জি জি স্যার। স্যার। আচ্ছা, মিল রেটটা কিভাবে বের করা হয়? মিল রেটটা গড় না? যত খরচ হয় যতগুলো মিল হয় ভাগ করে দিলে মিল রেট পাওয়া যায় না? জি। জি পাওয়া স্যার। যায় কিনা? তাহলে মিল রেটটা কি এখানে গড় না? সবার ভাগে গড় পড়ে যায়। তাহলে যদি মেম্বার বাড়ে তখন মোট খরচ ঠিকই বেড়ে যাচ্ছে, আগে ছিল 35,000, এখন হয়ে গেছে কত? 40,000। তাহলে কিন্তু মোট খরচ বাড়ে কিন্তু গড় খরচ কমে। কম। কমে। কমে। এটা তো আমরা বুঝি যে গড় খরচটা কমে যাচ্ছে। হ্যাঁ, এটাই অঙ্কে ঠিক ওটাই লেখা আছে, কিন্তু আমি আপনাদের এটা বুঝাইলাম যে রিয়েলিটিতেও তাই। যে কোনো হোস্টেলে 35 জন ছাত্র আছে, 7 জন ছাত্র নতুন ভর্তির ফলে মেসের ব্যয় 42 টাকা বেড়ে গেল। তাহলে মেসের ব্যয় কত টাকা বাড়ছে? 42। 42 টাকা। কিন্তু গড় ব্যয় 1 টাকা হ্রাস পেল, তাহলে গড় ব্যয় কমে গেছে না? জি স্যার। জি হ্যাঁ, এখন স্যার। প্রশ্ন হচ্ছে মেসের প্রকৃত ব্যয় কত টাকা ছিল? মেসের প্রকৃত ব্যয় ব্যয় কত টাকা ছিল? প্রকৃত ব্যয়টা কি? যেটা আপনার মোট ব্যয়। মোট ব্যয়। মোট ব্যয় যেটা, আচ্ছা, প্রকৃত ব্যয়টাই হচ্ছে কি মোট ব্যয়। তাহলে ধরি নেই কত ছিল, প্রকৃত তাই না? ব্যয়। তাহলে 35 জনের প্রকৃত ব্যয়, 35 জনের প্রকৃত ব্যয় X টাকা। তাহলে 35 জনের গড় ব্যয় কত হয় বলেন দেখি? তাহলে এক্স বাই 35 গুণন x x বাই 35। X বাই এক্স 35। বাই 35, হ্যাঁ এক্স বাই 35, এটা হলো কেননা গড় গড় ব্যয়, এটা। গড় হ্যাঁ, ব্যয়, কারণ আমরা কি জানি যে মোট ব্যয় থেকে যদি আমরা গড় ব্যয়ে যাই তাহলে ভাগ, মানে মোট থেকে গড়ে গেলে ভাগ, আর গড় ভাগ থেকে মোটে আসলে গুণন। গুণ। গুণ। আচ্ছা, নতুন আসছে কয়জন? 7 জন। তাহলে 7 জন। 35 + 7 = কতজন হয়? 42। 42 জনের, 30 আর 7। 42 জনের মোট ব্যয়
কতজনের বের করবো? 42 জনের। আচ্ছা, 42 অঙ্কে বলা আছে যে 7 জন নতুন ভর্তি হওয়ায় মেসের ব্যয় 42 টাকা বেড়ে গেল। মেসের ব্যয় কত টাকা বাড়ছে? 42 42 টাকা। আগে ছিল কত টাকা? এক্স এক্স টাকা। টাকা। তাহলে এখন 42 টাকা বাড়লে কত হবে? এক্স প্লাস 42 হবে না? এক্স। জি স্যার। এটুকু বুঝছেন কিনা বলেন? বুঝছি স্যার। আগে ছিল এক্স টাকা, এখন আবার 42 টাকা বাড়ছে। 35 জনের ছিল কত টাকা ব্যয়? মোট ব্যয় ছিল কত 35 জনের? এক্স টাকা। আর এখন এক্স টাকা। 42 জন, 7 জন নতুন আসার কারণে এখন মোট মেম্বার কতজন? 42 জন। 42 জনের 42 টাকা। মোট ব্যয় কত টাকা এখন? তাহলে এক্স প্লাস 42। এই 42 কোনটা? 42 এই 42 কোনটা? এইটা? বৃদ্ধি এই বৃদ্ধি 42 না কি এই না 42? বৃদ্ধি না পেয়েছে স্যার, 42। বৃদ্ধি 42 পেয়েছে টাকা 42। হ্যাঁ, 42 টাকা বৃদ্ধি পেয়েছে। পাইছে। তাহলে অতএব 42 জনের গড় ব্যয় গড় ব্যয়, গড় ব্যয় কত এক্স ভাগ হবে না? 42 ভাগ 42 ভাগ হবে এক্স প্লাস 42। 42 ভাগ হচ্ছে 42। 42 তাহলে এটা হচ্ছে 42 জনের কি ব্যয়? গড় ব্যয়। গড় আর গড় ব্যয়। ব্যয়। এটা হচ্ছে 35 জনের গড় 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 ব্যয়। 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 এখন কথা হচ্ছে আমরা কেন গড় ব্যয় বের করলাম? মাথা পিছুটা বের করতে কারণ হবে। অঙ্কের মধ্যে দেয়া আছে গড় ব্যয় 1 টাকা হ্রাস পায়। হ্রাস পায়। গড় ব্যয় কত টাকা হ্রাস পায়? 1 টাকা। 1 কারণ টাকা। আমরা জানি যে মেম্বার যদি বাড়ে তাহলে মিল রেট কমে, আর মিল কমে। রেটটাই তো গড় ব্যয়, তাই না? তাহলে এখানকার থেকে এইখানে এসে 1 টাকা কমে গেছে না? জি। জি স্যার। তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে এক্স বাই 35 মাইনাস এক্স প্লাস 42 বাই হচ্ছে 42 ইকুয়াল পার্থক্য 1 1 বলে। টাকা। দেখেন বুঝছেন কিনা এটা? তাহলে এই মাইনাসটা এলো কোথায় স্যার? আবার একটু রিপিট করেন এই জায়গাটা। আচ্ছা, এটা আসলো কিভাবে? ধরেন আপনার মেসের আগে গড় ব্যয় ছিল মিল রেট ছিল আপনার আগের মাসে 40 টাকা। হুম। তারপর নতুন কিছু বর্ডার আসার কারণে আপনার মিল রেট হয়েছে 39 টাকা। 39 টাকা না? জি স্যার। তাহলে কত টাকা কমছে মিল রেট আপনার? গড় ব্যয় কত টাকা কমছে? 1 টাকা। 1 টাকা। কিভাবে বের করলেন 1 টাকা? আপনি বলেন। 40 থেকে 39। তো পূর্বের গড় ব্যয় আর না না, ওই বর্তমান গড়। ওই ওই যে প্রশ্ন করলো যে ভাই চিনি বলুক তাহলে ক্লিয়ার হবে। মানে আপনার আগে আগে ছিল 40, জি কিছু নতুন মেম্বার আসার কারণে আপনার মিল রেট হয়ে গেছে এখন 39। জি তাহলে কত টাকা আপনার গড় ব্যয় কমলো? 1 টাকা কমছে স্যার, ওই যে আপনার কিভাবে পূর্বের বের থেকে করবেন? নতুনটা মাইনাস করছেন আর কি। কিভাবে? 40 মাইনাস পূর্বের যেটা 39। হ্যাঁ, এটা 39 হচ্ছে আমার পূর্বের ব্যয়, পূর্বের গড় ব্যয়। এটা হচ্ছে কি 42 জন আসার 7 জন নতুন আসার ফলে আমার এটা হচ্ছে এখন বর্তমান গড় ব্যয়। আর অঙ্কে বলে দিছে 1 টাকা কমে গেছে, 1 টাকা কমে গেছে। তাহলে কি পূর্বেরটা থেকে এটা বিয়োগ করে 1 লিখবো না শর্ত মতে? জি স্যার। ঠিক যেমন এটা 40 ছিল আগের, এখন হচ্ছে 39। প্রশ্ন যদি করি কয় টাকা কমছে? 1 টাকা। 1 টাকা। তা ঠিক অনুরূপ ভাবে এটা লিখছি। ঠিক আছে, এখন বলেন জি বুঝছেন কিনা? জি স্যার। ওকে, তাহলে এটা ক্লিয়ার। এটা হলো 10 নাম্বার, হলো 11 হলো 12 হলো 13 হলো, 14 তো করলেন, 15 নাম্বারও জি তো স্যার। পারবেন। আচ্ছা, এক 16 মিনিট নাম্বারটা করেন দেখি আপনারা। এই যে স্যার বিজু লাগাই দিছে, এই তো ঝামেলা মানে কেন ঝামেলা হবে? আমি তো বললাম আপনাদের x যে আপনি একটা তো x প্লাস 2 নাকি? আপনি আপনি যাই ধরবেন পার্থক্য হবে শুধু 2। আপনার নাম কি? রায়হান স্যার। আপনি ধরলেন যে কি বলছে 5টি ক্রমিক বিজোড় সংখ্যার গড় হচ্ছে 55, তবে শেষ দুটি সংখ্যার গড় কত? ধরি প্রথম সংখ্যাটি, ধরি প্রথম হ্যাঁ বিজোড়, প্রথম বিজোড় হচ্ছে রায়হান। ঠিক আছে, জি স্যার। প্রথম বিজোড় সংখ্যা রায়হান। আচ্ছা, রায়হানের আর নিলাম। তাহলে জি দ্বিতীয় বিজোড় সংখ্যা কত হবে? r+2। স্যার, এক স্যার কথায় এখানে পার্থক্য। স্যার হ্যাঁ বলেন। আরেকটা প্রশ্ন। মানে হুম। জোড়ো করলেও আমি ইচ্ছা করলে নিতে পারি +2, আর বিজোড়ে হ্যাঁ করলে কি +2 নিতে পারবো? হ্যাঁ, কারণ আপনি তো জি ধরতেছেন এইটাকে ধরতেছেন জোড় অথবা এইটাকে ধরতেছেন বিজোড়। আপনি যে প্রথম সংখ্যাটা ধরতেছেন এটাকে আপনি যদি জোড় ধরেন তাহলে জোড়, সে তো জোড়। আপনি যদি বলি প্রথম সংখ্যাটি 1, তাহলে বলেন তো পরের বিজোড় সংখ্যাটি কত হবে? 3। 3। তাহলে 1 যোগ 2 করলেন না, সমান 3 হয়েছে না? জি স্যার। পরেরটির সাথে আবার 2 যোগ করে পরেরটা পাবেন না? 5। জি এক কথায় পার্থক্য হবে 2। পার্থক্য হবে কত? 2। 2। এখন আপনি এখানে আর ধরছেন, তাহলে পরেরটা r+2, পরেরটা কত হবে?
আর আর প্লাস প্লাস 4 প্লাস পরেরটা কত হবে? আর প্লাস 6 6 পরেরটা কত হবে? আর প্লাস আর প্লাস 8। 8। ব্যাস এটাই। জি স্যার। এখন আপনারা তারপরে যদি মনের মধ্যে কনফিউশন কাজ করে তাহলে 2 প্রথমটা 4 মানে আমি তো প্রথমটা প্রথমটা ধরবেন x+1 ধরে নেন, তাহলে মনে শান্তি পাবেন। তো হ্যাঁ ধরি প্রথম প্রথম বিজোড় সংখ্যা x+1, তাহলে দ্বিতীয়টি কত হবে? x+3, পরেরটি কত হবে? x+5, এক্স প্লাস পরেরটি 5। x+7, পরেরটি x+9। এটা ধরলে আপনাদের মনে শান্তি আসবে আমি জানি, কারণ এটাই ওই যে স্যার। 1 3 5 7 না দেখলে আপনাদের বিজোড় মনেই হয় না। হুম। ও, কিন্তু অশান্তি কাজ করে স্যার। কিন্তু এইটা যে বিজোড়, এটা কিন্তু মাথায় থাকে না, এটাই তো আমি বিজোড় ধরে নিছি। মানে এটা এটা যদি ধরলে এটা করতে যদি হবে আগে। 9 হয়, তাহলে পরেরটা 9 + 2 সমান কত? 11ই তো হবে। এটা যদি ধরতে কষ্ট মনে হয় তাহলে আপনারা এইরকম বিজোড় ধরেই নেবেন সরাসরি, জি যে স্যার প্রথম বিজোড় সংখ্যা x+1, পরেরটি x+3, পরেরটি x+5। মনে ফাইভ রাখবেন, ধরে নেওয়া জিনিস আপনার মন মতো, আপনি যা ধরবেন তাতেই অঙ্ক হবে। ঠিক আছে, তাহলে জি করেন, স্যার। 16 নম্বর অঙ্কটা করেন। যেটা মন চায় ধরতে সেটা ধরেই করেন। আপনি প্রথম বিজোড় সংখ্যা ধরেন x+10, তবু হবে। x+100 ধরেন, বা শুধু x ধরেন, বা x-1 ধরেন, যাই ধরবেন তাই হবে, শুধু পরের সংখ্যাটা যেন 2 বাড়ে, যেহেতু বলছে পর পর বা ক্রমিক। আমি শেষ থেকে শুরু করবো তো। স্যার আমার যে এখানে 51 আসে আর বইয়ের মধ্যে উত্তর 58। কি চাইছে? শেষ দুটি সংখ্যার গড় 65, কত? আমরা তো এক্স এর মান আসছে 51। জি স্যার, জি আপনার স্যার, সরি 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 স্যার। শেষ দুটি সংখ্যা থেকে বের করেন। 14। এখানে হয়েছে স্যার। হুম, স্যার এটা হয়েছে স্যার। হয়েছে না? জি দেখেন তো স্যার হয়েছে। 17 নম্বরটা দেখেন তো পারেন কিনা। স্যার, এটাও পারবো একই নিয়মের। 18 নম্বরটা করেন তাহলে সবাই। 18। 3/2 কোন 2 জন, 3 ভাইয়ের মধ্যে 2 জন, এটা স্যার কষ্ট কষ্ট হয়ে যাবো। 3 ভাইয়ের মধ্যে 2 জন। দুজন দুজন করে নিবেন, 3 ভাইয়ের মধ্যে 2 জন। দুজন প্রথম দুজন আর করে। প্রথম আর দ্বিতীয়। দ্বিতীয়, দ্বিতীয় তৃতীয়, বা তৃতীয় আর প্রথম, ছোট ভাই বসে। 3 জন না? হুম। 1 2 2 3 3 1, মানে একজনের প্রথম জনের সাথে দ্বিতীয় জন, দ্বিতীয় জনের সাথে ভাই তৃতীয় জন, তৃতীয় জনের সাথে প্রথম জন।
প্রথম দুই ভাইয়ের যদি 22 বছর হয় গড় বয়স, তাহলে মোট বয়স কত হবে? 22 × 2 2 গুণন 42। 44। তাহলে দ্বিতীয় এবং তৃতীয় দুইজনের যদি গড় বয়স হয় 18, তাহলে মোট বয়স কত হবে? 36। 18 × 2 36। 36। এবার তৃতীয় আর প্রথম জনের যদি মোট বয়স হয় 16, তাহলে গড় বয়স কত হবে? 32। 16 × 2 সরি 32। সরি, গড় যদি 36 হয় 16 হয়, তাহলে মোট হচ্ছে 32। 32। আচ্ছা, এবার সবগুলো যোগ করে দেন। যোগ করলে এটা হয় না, প্রথম আর দ্বিতীয়, যে প্রথম যোগ দ্বিতীয় যোগ দ্বিতীয় যোগ তৃতীয় যোগ কি তৃতীয় যোগ প্রথম যোগ প্রথম। সমান প্রথম দ্বিতীয় কত? 44। দ্বিতীয় তৃতীয় কত কত বের করছেন? 36। 36। পরেরটা কত? 32। 32। তাই না? জি স্যার। তাহলে এখানে দেখেন, এবার যোগ করে দেই। প্রথম কয়টা? দুইটা না? প্রথম দুইটা। দ্বিতীয় দুইটা, তৃতীয় দুইটা না? জি স্যার। একবারে যদি দুই কমন নিয়ে আমি এভাবে লিখি, প্রথম 2 × 1 যোগ + 2 দ্বিতীয় + 3। যোগ তৃতীয় সমান সমান, যোগ করলে কত হয়? এখানে 112। 12। তাহলে 18 প্রথম যোগ দ্বিতীয় যোগ তৃতীয় দুই দ্বারা এটা ভাগ হবে না এখানে এসে? 112/2। কত হয়? 2। 56। 152। 56 না? জি। জি স্যার। এখন চাইছি কি অঙ্কের মধ্যে? তৃতীয় জনের বয়স সবচেয়ে কত? ছোট ভাইয়ের বয়স কত? তৃতীয়। সব সবচেয়ে থেকে ছোট। ছোট ভাই বলতে কি তৃতীয় ভাই, তাই না? তৃতীয়। ছোট প্রথম ও ভাই বলতে দ্বিতীয় কত? মান 44। এখন প্রথম ও দ্বিতীয় তৃতীয়, মান এইটা 44। কয়জনের বয়স? এটা এটা হলো হলো তিনজনের বয়স। তিনজনেরই বয়স। আচ্ছা, তিনজন, প্রথম দ্বিতীয় এবং তৃতীয়র তিন ভাইয়ের বয়স থেকে যদি আমি দুই ভাইয়ের বয়স বাদ দেই, বড় দুই ভাইয়ের বয়স বাদ দেই, তাহলে ছোট ভাইয়ের বয়স পাওয়া যাবে না? জি 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 স্যার। স্যার। আচ্ছা, বড় দুই ভাইয়ের মোট বয়স কত বলেন তো? 44। 44। প্রথম আর দ্বিতীয় 44। হ্যাঁ, তাহলে কি 56 মাইনাস 12 44 পাওয়া যাবে না আনসার? জি। বছর। স্যার অতএব 12 তৃতীয় বছর। ভাইয়ের বয়স। আর মানে আগে আমাকে মনে হয় আগে সাজিয়ে নিতে হবে, যে প্রথম আর দ্বিতীয় ভাইয়ের বয়স 44 হ্যাঁ, এভাবে ওই করে। তো, ওটা তো প্রথমে পরে বললাম, মুখে মুখে যে বললাম আপনাদের, যে আর প্রথম আর এখানে দ্বিতীয় ভাইয়ের আপনার মোট বয়স। স্যার স্যার আবার দুই স্যার ভাগ করছেন যে স্যার এখানে যেমন হলো স্যার 112 হয়েছে স্যার, মানে তিনজনের মোট মানে মোট বয়স, হ্যাঁ হ্যাঁ, তাহলে স্যার ওইটার এখানে আবার একটা স্যার প্রশ্ন আছে স্যার। একজন করে দুই কথা বলেন। হ্যাঁ, আপনি কি মেয়ে মেয়ে কথা বলতেছিলেন, আপনি বলেন। জি স্যার, মানে হচ্ছে তিনজনের মোট বয়স 112 বছর বের হয়েছে। এখন 12 আবার যে স্যার দুই দ্বারা ভাগ করছেন, এইটা একটু মানে এটা তিনজনের না, এটা টু কমন নিছি। দেখেন এই লাইন থেকে এই লাইনটাকে দেখেন, এই লাইনে হ্যাঁ প্রতিটা মান ডাবল ডাবল ছিল না? প্রথম কয়জন ছিল? দুইজন ছিল। দুইজন। দ্বিতীয় দুইজন ছিল, তৃতীয় দুইজন। এই যে দুই কমন নিছি, দেখেন সামনে এই যে দুই কমন নেই আছে। 2 × প্রথম যোগ দ্বিতীয় যোগ তৃতীয় সমান 112। আর এই দুই এর সাথে ইনটু আছে, এদিকে আপু ইজিক্যাল টু এটা ভাগ এদিকে হয়ে গেছে। আসলে ভাগ হবে না? 2 কমন নেওয়া হয়েছিল প্রথমে। টু কমন গার্ডের নেওয়া ছিল। এটাই ভাগ দুইটা হয়ে দুইটা গেছে। তো মানে এটা ইনটু দুইটা দুইটা অবস্থায় না, তো যেমন হয়ে গেছে। আচ্ছা, আপনি এইখানে দেখেন 2x সমান যদি 112 হয়, এক্স এর মান কত হবে বলেন দেখি? 56। 112/2 56। যে প্রশ্ন করলেন সে অ্যান্সার দেন। জি স্যার, এই 2x সমান যদি 112 হয়, তাহলে এক্স এর মান কত হবে? সমান 56 আবার দুই দ্বারা ভাগ হবে 112 কে। তাহলে ঠিক এই দুই এদের সাথে ইনটু আকারে ছিল না? জি স্যার, এইটা এদিকে গিয়ে ভাগ হইছে। হ্যাঁ বলেন, রায়হান সাহেব বলেন, কি বলতেছিলেন? স্যার এই যে আপনার লাস্ট লাইনে আপনার একম যোগ দ্বিতীয় যোগ তৃতীয় লিখছেন, হ্যাঁ 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 একম আর দ্বিতীয় যোগ লিখছেন, ওটার মানটা আগে 44 বের করছেন। এখন হ্যাঁ। এখানে কি আমরা সাইড ব্রেকেট দিয়ে লিখলে হবে নাকি? অতএব তৃতীয় ভাইয়ের বয়স, তৃতীয় জনের বয়স, ঠিক আছে, দিয়ে এটা জি লিখে জি দেবেন। এটা জি বইয়ে লিখে দেওয়া আছে, ওভাবে লিখবেন। ঠিক আছে। জি স্যার। ওকে, তাহলে এই পর্যন্ত থাকলো। এটা বাকি অঙ্কটা করবেন আপনারা, পারবেন করতে। জি স্যার। তাহলে স্যার আপনাদের 19 নাম্বার, হ্যাঁ 21 নাম্বার, 19 নাম্বার 21 এগুলো নাম্বারটা আপনাদের হোম বাসার কাজ, এটা আপনারা করবেন এই অঙ্কটা ভালো করে। না, আর যদি না পারেন আমি করাই দেবো ক্লাস, পারবেন এটা। আচ্ছা শুনেন, আপনাদের পরীক্ষা, ফুল পরীক্ষা সেদিন কবে? এটা উম মঙ্গলবার। মঙ্গলবার। অধ্যায় হচ্ছে অনুপাত সমানুপাত। অনুপাত সমানুপাত, বয়স, তাই না? জি স্যার। বিবিধ। এর সঙ্গে বিবিধ, তার সাথে কি গড়। স্যার একটা, এতগুলা। হ্যাঁ 7 দিন সময় আছে আপনাদের, একটা বড় এক্সাম।
মাশাল্লাহ। স্যার ওটার রেজাল্ট দিলেন না? ওরে ওর সবাই পাস, ঠিক আছে। স্যার বিশেষ বিশেষ বিবেচনায় পাস স্যার। বিশেষ বিবেচনায় পাস। তাহলে কয়টা অধ্যায় পরীক্ষা নিচ্ছি একবারে? তিনটা নিবো নাকি দুইটা নিবো? দুইটা নেন দুইটা স্যার। স্যার স্যার দুইটা নেন। আচ্ছা ঠিক আছে, দুইটা, অনুপাত সমানুপাত একবার বল। আর আর হলো হচ্ছে গড়। বিবিধ, আচ্ছা ঠিক আছে। বিবিধ। অনুপাত সমানুপাত আর বিবিধ, তাই না? কইনি। গড় স্যার তাহলে জি এরপরে আরেকটা অধ্যায় শেষ করে গড়ের সঙ্গে নিব। জি স্যার, অনুপাত সমানুপাত আর বিবিধ থাক। হুম। অঙ্কগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করবেন, শুধু ক্লাস করলেই কিন্তু হবে না। আপনাদের কিন্তু ওই রেগুলার বেসে যে ক্লাসগুলো হয় অফলাইনে, তার থেকে কিন্তু আপনাদের বেশি আগায়, দ্রুত আগানো যায়। কারণ হয়তো বা সবকিছু লেখা হয় না, আর সামনে বই থাকে আপনাদের। তো ভালো করে প্র্যাকটিস করবেন বাসায়। একবার প্র্যাকটিস করে কিন্তু অঙ্ক জীবনে শিখতে পাবেন না, মিনিমাম 2 বা 3 বার প্র্যাকটিস করতে হবে। সহজ লাগলেও শুধুমাত্র একবার প্র্যাকটিস করে শিখতে পাবেন না, মিনিমাম 2 বা 3 বার প্র্যাকটিস করবেন, তাহলে অঙ্কগুলো সহজ হবে। যত পরীক্ষা দিবেন, তত বারবার লিখবেন, তত কাজে লাগবে। তো ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আসসালামু ঠিক আলাইকুম আছে। স্যার। ওকে, ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।